আচ্ছা, আমাদের এই আধুনিক দুনিয়াটা আসলে চলে কিসের ওপর? নতুন নতুন সব আইডিয়ার ওপর, তাই না? একটা যুগান্তকারী আবিষ্কার হোক বা কোনো ব্র্যান্ডের সেই চেনা লোগোটা, এই যে অদৃশ্য সম্পদগুলো, এগুলোই কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিকে চালাচ্ছে। কিন্তু কখনো কি মাথায় এসেছে যে জিনিসটা ছোঁয়াই যায় না, সেটার মালিক হওয়া যায় কিভাবে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা কথা বলবো। মানে এই যে ইনোভেশনের যুগ, এখানে এমন একটা জিনিসের মালিকানা কিভাবে হয় যা ধরাছোঁয়ার বাইরে। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা কনসেপ্টের মধ্যে, যাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাসত্ত্ব। খুব সহজ করে বললে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপি হল মানুষের মাথা থেকে বের হওয়া যে কোনো সৃষ্টি। ধরুন একটা নতুন আবিষ্কার বা কোনো লেখা, একটা ডিজাইন বা কোনো চিহ্ন, যার একটা কমার্শিয়াল, কালচারাল বা সায়েন্টিফিক ভ্যালু আছে। হ্যাঁ, এটা একটা অদৃশ্য সম্পদ, কিন্তু এর গুরুত্ব কিন্তু অসীম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আইপি বা মেধাসত্ত্ব হচ্ছে সেই সম্পদটা, মানে অ্যাসেটটা। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা আইপিআর হলো সেই আইনি সুরক্ষা যেটা ওই সম্পদটাকে রক্ষা করে। মানে একটা হলো আপনার আইডিয়া আর অন্যটা হলো সেই আইডিয়ার ওপর আপনার আইনি অধিকার বা সুরক্ষা কবচ। তো এই সুরক্ষা কবচগুলো আসলে কি কি? চলুন এই মেধাসত্ত্বের টুলবক্সটা একটু খুলে দেখি। এর ভেতরে প্রধান 4টি টুল আছে যেগুলো আমাদের জানা দরকার: পেটেন্ট, ট্রেডমার্ক, ডিজাইন রাইটস আর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস। আচ্ছা, প্রথমে আসি পেটেন্টে। পেটেন্ট কি করে? এটা একটা আবিষ্কারের কার্যকারিতা বা প্রসেসকে প্রোটেক্ট করে। মানে কোনো আবিষ্কার যদি একদম নতুন হয়, যেটা আগে কেউ ভাবেনি এবং ইন্ডাস্ট্রিতে কাজে লাগানো সম্ভব, তাহলে সেটার জন্য পেটেন্ট পাওয়া যায়। আর এর মাধ্যমে আবিষ্কারক সাধারণত 20 বছরের জন্য একটা এক্সক্লুসিভ রাইট পেয়ে যান। এটাই কিন্তু নতুন নতুন উদ্ভাবনের জন্য সবাইকে উৎসাহিত করে। এরপর হলো ট্রেডমার্ক। এটা একদম সহজ। এটা একটা ব্র্যান্ডের পরিচয়কে রক্ষা করে। ভাবুন তো, একটা লোগো, একটা শব্দ বা কোনো চিহ্ন, যেটা একটা কোম্পানির জিনিসকে অন্যদের থেকে আলাদা করে চেনায়, সেটাই ট্রেডমার্ক। যেমন নাইকির সেই সুইশ লোগোটা বা কোকা কোলার নামটা, এগুলো দেখলেই কিন্তু আমরা 1 সেকেন্ডে ব্র্যান্ডটাকে চিনে ফেলি, তাই না? এবার আসি আমাদের 3 নম্বর টুল, ডিজাইন রাইটস। আর এটা বুঝতে গেলে পেটেন্টের সাথে এর পার্থক্যটা বোঝা খুব জরুরি। দেখুন, পেটেন্ট প্রোটেক্ট করে একটা জিনিস কিভাবে কাজ করে, মানে এর ভেতরের মেকানিজমটা। আর অন্যদিকে ডিজাইন রাইট প্রোটেক্ট করে জিনিসটা দেখতে কেমন, মানে এর শেপ, এর প্যাটার্ন, এর সৌন্দর্য। সোজা কথায়, একটা হলো ফাংশনের জন্য, আরেকটা হলো লুকসের জন্য। আমাদের টুল বক্সের শেষ আর 4 নম্বর টুলটা হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস বা সংক্ষেপে জিআই। এটা একটা প্রোডাক্টকে তার নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সাথে জুড়ে দেয়। মানে যখন একটা জিনিসের কোয়ালিটি বা সুনাম পুরোপুরি ওই জায়গার উপর নির্ভর করে, তখনই জিআই ট্যাগ কাজে আসে। যেমন ধরুন দার্জিলিং চা বা ফ্রান্সের রকফোর্ট চিজ। আর মজার ব্যাপার হলো, যতক্ষণ ওই জায়গার সাথে প্রোডাক্টের কানেকশনটা থাকে, এই সুরক্ষাটাও কিন্তু চলতেই থাকে। দেখুন, মেধাসত্ত্বের আইন কিন্তু পাথরে খোদাই করা কিছু না। টেকনোলজি যত এগিয়েছে, আইনকেও তার সাথে পাল্লা দিয়ে এগোতে হয়েছে। চলুন এমনই একটা যুগান্তকারী কেস স্টাডির কথা বলি, যা আইনের সীমানাকেই যেন ধাক্কা দিয়েছিল। প্রশ্নটা ছিল খুব অদ্ভুত: জীবনেরও কি পেটেন্ট করা যায়? আর এই গল্পের কেন্দ্রে যিনি ছিলেন, তিনি হলেন ডক্টর আনন্দ মোহন চক্রবর্তী। উনি ছিলেন একজন ভারতীয় আমেরিকান মাইক্রোবায়োলজিস্ট, যিনি 1970-এর দশকে জেনারেল ইলেকট্রিক কোম্পানিতে কাজ করতেন। সেই সময়টায় একটা বিশাল সমস্যা ছিল অয়েল স্পেল, মানে সমুদ্রে তেল ছড়িয়ে পড়া। এটা পরিবেশের জন্য ছিল একটা বিপর্যয়। ডক্টর চক্রবর্তীর একটা অসাধারণ সমাধান বের করলেন। তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা সুপার বাগ তৈরি করলেন, এমন একটা ব্যাকটেরিয়া যেটা কিনা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলকে খেয়ে ফেলতে পারত। ভাবা যায়? কিন্তু এখানেই আসল টুইস্ট। এই আবিষ্কারটা তো কোনো যন্ত্র ছিল না, এটা ছিল একটা জীবন্ত জিনিস। আর ঠিক এই কারণে ইউএস পেটেন্ট অফিস একটা বিরাট প্রশ্ন তুলে দিল: জীবন্ত কোনো কিছুর ওপর কি পেটেন্ট দেওয়া যায়? মানে প্রকৃতির ওপর কি মানুষের মালিকানা থাকতে পারে? এই মামলা গোড়াতে গোড়াতে একেবারে মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল। আর 1980 সালে কোর্ট একটা ঐতিহাসিক রায় দিল। তারা বলল,
মানুষের হাতে তৈরি সূর্যের নিচের যে কোনো জিনিসের পেটেন্ট করা সম্ভব। যেহেতু ডক্টর চক্রবর্তীর ব্যাকটেরিয়াটা প্রকৃতিতে নিজে থেকে তৈরি হয়নি, বরং মানুষ ল্যাবে তৈরি করেছে, তাই সেটার পেটেন্টও দেওয়া যাবে। এই একটা রায়, ব্যাস, বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রির জন্য যেন একটা নতুন দরজা খুলে গেল। জিএমও, রিকম্বিনেন্ট ডিএনএ আর এরকম হাজারো যুগান্তকারী বায়োটেক আবিষ্কারের পেটেন্ট করার রাস্তাটা একদম পরিষ্কার হয়ে গেল। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে টেকনোলজি যখন লাফিয়ে এগোয়, আইনকেও তখন তার সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। আচ্ছা, ডক্টর চক্রবর্তীর এই কেসটা তো ছিল একটা দেশের ভেতরের ব্যাপার, কিন্তু এখন তো গ্লোবালাইজেশনের যুগ। তাহলে এই মেধাসত্ত্বের নিয়মকানুনগুলো আন্তর্জাতিক স্তরে কিভাবে একসঙ্গে কাজ করে? চলুন এবার একটু জুম আউট করে দেখি পুরো বিশ্ব এই ব্যাপারে কিভাবে একমত হয়। এই টাইমলাইনটা দেখলে পুরো বিবর্তনটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, শুরুটা হয়েছিল ১৯৪৭ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব বাণিজ্যকে চাঙ্গা করতে তৈরি হল GATT। এর ঠিক ২০ বছর পর ১৯৬৭ সালে বিশেষভাবে মেধাসত্ত্ব সুরক্ষার জন্য আসলো WIPO। আর ফাইনালি ১৯৯৫ সালে GATTর জায়গা নিল WTO, যা বাণিজ্য আর মেধাসত্ত্ব দুটোকেই একটা ছাতার তলায় নিয়ে আসলো। তো এদের কার কি কাজ সহজ করে ভাবা যেতে পারে। ওয়াইপো হল আইপি দুনিয়ার লাইব্রেরিয়ান, যে সবার জন্য নিয়মকানুনগুলো গুছিয়ে রাখে। গ্যাট ছিল অনেকটা বুলডোজারের মতো, যার কাজ ছিল শুল্ক বা ট্যারিফের মতো বাণিজ্য বাধাগুলো ভেঙে দেওয়া। আর WTO হল এখনকার আর্কিটেক্ট, যে বিশ্ব বাণিজ্যের জন্য একটা স্থায়ী কাঠামো তৈরি করেছে, যেখানে শুধু জিনিসপত্রই নয়, পরিষেবা আর মেধাসত্ত্ব আছে। কিন্তু কথা হলো, এই সব বড় বড় সংস্থা আর চুক্তি, এগুলো আজকের দিনে দাঁড়িয়ে এতটা গুরুত্বপূর্ণ কেন? আমাদের জীবনে এর প্রভাবটা ঠিক কোথায়? এর মূল কারণ হল WTO এর ট্রিপস অ্যাগ্রিমেন্ট। এই চুক্তিটা বলতে পারেন পুরো বিশ্বের জন্য মেধাসত্ত্ব সুরক্ষার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো একটা নতুন ওষুধের পেটেন্ট বা একটা সফটওয়্যারের কপিরাইট, সেটা আমেরিকা, ইউরোপ বা এশিয়া যেখানেই তৈরি হোক না কেন, সব সদস্য দেশেই একটা বেসিক সুরক্ষা পাবে। আর WTO সদস্য দেশ কয়টা জানেন? ১৬০-এরও বেশি। শুধু এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে নিয়মকানুনের প্রভাব কতটা গ্লোবাল আর কতটা গভীর। তাহলে সব মিলিয়ে এই আন্তর্জাতিক সিস্টেমটা কী করছে? এটা বাণিজ্যের জন্য একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করছে, দেশগুলোর মধ্যে ঝামেলা মেটাচ্ছে, আর বর্ডার পেরিয়ে ইনোভেশন কিভাবে সুরক্ষিত থাকবে আর শেয়ার করা হবে তার একটা নিয়মকানুন তৈরি করছে। আর এটাই আজকের গ্লোবাল নলেজ ইকোনমির একেবারে মূল ভিত্তি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI, জিন এডিটিংয়ের মতো টেকনোলজি যেভাবে রকেটের গতিতে এগুচ্ছে, তাতে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পরবর্তী সেই সুপারবাগ কেস কোনটা হতে চলেছে, যা একটা আইডিয়ার মালিকানার সংজ্ঞাকেই আবার নতুন করে লিখবে? হয়তো সেই পরের আইনি যুদ্ধটা আমাদের দরজাতেই করা নাড়ছে।